সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালিস্ট হসপিটাল কাশিমপুর গাজীপুর। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে লিভার নিয়ে একটু কথা বলতে চাই। শুধু লিভার নয়, লিভারের যে টিউমার রয়েছে বিশেষ করে নীরব ঘাতকের মতো সেটি কিন্তু আমাদের ক্ষতি করে যাচ্ছে এবং অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, ওনার জানার আগেই সেটি আক্রান্ত হচ্ছে এবং অনেকখানি ছড়িয়ে পড়ছে। আসলে লিভার টিউমার নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। যদি সেটি লিভারের দুই ধরনের টিউমার হয়ে থাকে, যেটি ক্ষতিকর নয়, আরেকটি হচ্ছে ম্যালিগনেন্ট বা ক্ষতিকর টিউমার। এবং সেই ক্ষতিকর টিউমারের পেছনে অন্যতম কারণ হচ্ছে আমরা দেখেছি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সংক্রমণ, যেটা ক্রনিক লিভার ডিজিজ। এছাড়াও বর্তমান সময়ে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা বলছি ফ্যাটি লিভার বলে একটি ব্যাপার রয়েছে, সেটিও কিন্তু অনেক সময় লিভারের মারাত্মক ক্ষতি করে থাকে। এছাড়াও লিভার সিস্ট এবং অন্যান্য যে টিউমারগুলো রয়েছে সেটির কারণে জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। আসলে এর প্রতিকার কি, কীভাবে প্রতিরোধ করা যায় এবং এর চিকিৎসা কী, সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় আসতে চাই। আমাদের সঙ্গে সেই আলোচনায় যুক্ত হচ্ছে পুরো একটি টিম কেপিজে স্পেশালাইজড হসপিটালে। আমি শুরুতে পরিচয় করে দিচ্ছি ডাক্তার রাজীব হাসানকে, যিনি কনসালটেন্ট হেপাটোবিলিয়ারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টেশন সার্জারি কেপিজে স্পেশালাইজড হসপিটাল। ডাক্তার রাজীব, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ অমিত ভাই, আপনার এই অনুষ্ঠানে থেকে খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে এই টিমের আরেকজন সদস্য পরিচয় করেছি ডাক্তার নাতাশা তারান্নুম, যিনি হেপাটোলজিস্ট কেপিজি স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুর। ডাক্তার নাতাশা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি টিমের সদস্য, কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া এবং আইসিইউ কেপিজে স্পেশালাইজড হসপিটাল। এবং সঙ্গে স্ক্রিনে যুক্ত রয়েছেন ডাক্তার আবু আনিস খান, কনসালটেন্ট হিস্টোপ্যাথোলজি কেপিজে স্পেশালাইজড হসপিটাল, ক্লিনিক্যাল ফেলো অ্যানাটমিক্যাল প্যাথোলজি বিভাগ, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল। এবং আরও যুক্ত আছেন ডাক্তার নুসরাত তামান্না, কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং কেপিজে স্পেশালাইজড হসপিটাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি অনলাইনে। আমি শুরুতেই ডাক্তার রাজীব আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা পুরো একটি টিম আজকে একসাথে এখানে যুক্ত হয়েছি, বিশেষ করে হেপাটোবিলিয়ারি সার্জারি, হেপাটোলজিস্ট, রেডিওলজি ইমেজিং, হিস্টোপ্যাথোলজি এবং একই সঙ্গে আইসিইউ এবং অ্যানেস্থেশিয়া। তো এই যে টিমের যে কনসেপ্টটি রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে যে কোনো ধরনের টিউমার যদি হয়ে থাকে শরীরে, তার জন্য কিন্তু একটা বোর্ড বসে, যেটা টিউমার বোর্ড বলা হয়ে থাকে। একই সঙ্গে তারা নির্ধারণ করে যে এর গতি প্রকৃতি, এর নির্ধারণ, এর ধারাবাহিকতাটি কেমন, এর চিকিৎসা পদ্ধতিটি কেমন। এই বোর্ডটির বা টিউমার বোর্ড বা এই টিম অ্যাপ্রোচ, টোটাল টিম অ্যাপ্রোচের গুরুত্ব কতখানি এবং কিভাবে সেটা আপনারা করছেন আপনাদের হসপিটালে? ধন্যবাদ অমিত ভাই। আসলে লিভার টিউমার একটা, আপনি যেমন বলছিলেন যে একটা নীরব ঘাতক। তো এইটা বোঝার আগে আসলে আমি একটুখানি লিভার সম্পর্কে বলতে চাই। লিভার হচ্ছে আমাদের বিপাক, মানে মেটাবলিজমের একটা কারখানা। সারা শরীরে একটাই লিভার এবং তার উপর একটা গুরু দায়িত্ব। আমরা যা কিছু খাই, তা খাবার হোক আর ওষুধ হোক, যাই খাই না কেন, এটা লিভারের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে শরীরের ব্যবহার উপযোগী হয়ে তারপরেই কিন্তু আমাদের সারা শরীরের কাছে পৌঁছায়। তার মানে লিভার যদি কাজ না করে অথবা লিভার যদি না থাকে, তাহলে কিন্তু আসলে শরীরের বেঁচে থাকা বড় দায়। একদমই। এবং এই যেই শরীরে যে ক্ষতিটা, এটা কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস করে। তার মানে ধরেন একটা হার্ট অ্যাটাক যদি হয়, তাহলে মুহূর্তেই কিন্তু দফা রফা হয়ে যাচ্ছে, কিন্তু লিভারের জন্য কিন্তু মানুষ কষ্ট পায়। তো সেই কারণে আসলে শুরুতেই এটা বোঝা যায় না। এই কারণে অনেক সময় স্ক্রিনিং থেকে হয়ে আসে, অথবা মানুষ এমন সময় বোঝে যে যখন আর কিছু করার থাকে না। তো এই কারণে আসলে এইটার স্পেকট্রাম অনেক লম্বা। আর আরেকটা হচ্ছে যে যেহেতু দেহের সকল প্রক্রিয়ার সাথে লিভার জড়িত, সুতরাং এইখানে অনেকগুলো পরিবর্তন ঘটে, যেটা একজন ডাক্তার বা একটা বিভাগের ডাক্তারের পক্ষে পুরো জিনিসটাকে কন্ট্রোল করা বা যেটা ট্রিটমেন্ট দেওয়াটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। তা আমাদের হাসপাতালে আমরা একটা টিম, আমাদের একটা টিউমার বোর্ড আছে, মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল হিসেবে আমাদের সকল বিভাগ আছে। সকল বিভাগই আসলে এটার সাথে জড়িত। তো যেহেতু আমাদের আজকের টপিকটা হচ্ছে লিভার টিউমার, তো সুতরাং টিউমার নিয়ে সরাসরি যারা জড়িত তারাই আমরা উপস্থিত আছি। তার মধ্যে ধরেন একজন যখন লিভার একটা টিউমার ধরা পড়ে, প্রথমেই সাধারণত হেপাটোলজিস্টের কাছেই এটা ধরা সবার আগে পৌঁছায়। উনি দেখেন যে এটাকে অপারেশন করা যাবে কিনা।
তো অপারেশন করতে হইলেও আগে টিউমারটা কনফার্ম করতে হয়। তো কনফার্মের জন্য কিছু প্রক্রিয়া আছে, যেমন এটাকে ধরেন লিভার এমন একটা জায়গায় থাকে, এখান থেকে সরাসরি সুই দিয়ে পরীক্ষা করা, এগুলো কিন্তু একটু সময়ের ব্যাপার। সুতরাং এটা ইমেজিং টেকনিক আছে, সেই জন্য রেডিওলজিস্ট লাগে। এরপরে এটা টিউমার কিনা এটা প্রমাণের জন্য হিস্টোপ্যাথোলজিস্ট লাগে। তারপর এটা অপারেশন লাগবে কিনা সার্জন লাগে, এবং সার্জারি করা যাবে কিনা তার জন্য অ্যানাস্থেটিস্ট লাগে। এবং এটা ছাড়াও ধরেন ইনফেকশনের একটা প্রবণতা থাকে, ইনফেকশাস ডিজিজের স্পেশালিস্ট লাগে। এটা ছাড়া ধরেন এই যখন লিভারের অপারেশন হয় অনেক ধরনের ট্রান্সফিউশন লাগে, ব্লাড লাগে, ব্লাডের প্রোডাক্টের জন্য ট্রান্সফিউশন মেডিসিনের কনসালটেন্ট লাগে। তো এইটাই আর কি, যে একটাই হলো অঙ্গ, কিন্তু তার রূপ আসলে অনেক অনেক। এই কারণেই একটা মাল্টিডিসিপ্লিনারি টিম খুবই জরুরি এটা একটা সাকসেসফুল ট্রিটমেন্টের জন্য। আইসোলেটেডভাবে একজন সার্জন টিউমার পেলেই এটা অপারেশন করতে পারবে না। একেবারেই, মানে এই যে টিম অ্যাপ্রোচটি এটি ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখনই একটি টিউমার আসলে ধরা পড়ে শরীরে, এবং লিভার ভীষণ গুরুত্বপূর্ণ সেটি আপনি বললেন। আমি ডাক্তার নাতাশা আপনার কাছে একটু আসতে চাই, আসলে এই লিভারের যে কমন যে টিউমার যেগুলো আপনার সচরাচর আপনাদের কাছে এসে থাকে, সবচেয়ে বেশি কোন টিউমারগুলো আপনারা পেয়ে থাকেন? এবং আমরা বলেছি যে নীরব ঘাতক, কিন্তু নীরব ঘাতক হলেও নিশ্চয়ই তার একটি প্রকাশ কোনো না কোনো পর্যায়ে হয়, যে আসলে কী কী সমস্যা নিয়ে বা সিমটম নিয়ে বা সাইন নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? আচ্ছা, লিভার আসলে একটা এমন জায়গা যেখানে শুধু লিভারের নিজস্ব টিউমার না, অন্যান্য অঙ্গের টিউমারও দেখা যায়, ক্যান্সার মেনলি লিভারে চলে আসে। তাই সেগুলো লিভারের টিউমারের মতোই দেখা যায়, কিন্তু দেখা যায় লাংস ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ডারিজ যেগুলো, মেটাস্টেসিস হ্যাঁ জি জি, সেটা লিভারের এটাই বেশি দেখা যায়। আর যেটা প্রাইমারি লিভার ক্যান্সার, সেটা প্রাথমিক পর্যায়ে অ্যাকচুয়ালি উপসর্গ থাকবে না। এটা তো নীরব, এই জন্যই নীরব ঘাতক বলা হচ্ছে। হয়তো হঠাৎ আল্ট্রাসাউন্ড করতে গেল, কেউ আল্ট্রাসাউন্ড করতে গিয়ে হঠাৎ করে একটা টিউমার দেখা গেল, কারণ এটা যখন সিমটম আমরা দেখতে পাই সেটা এখন লাস্ট পর্যায়ে আসলে চলে যায়। তখন পেট ফুলে যাওয়া, পেটে পানি আসা, জন্ডিস, অনেকে পেটে ব্যথা, উপরে বা পেটের ডান দিকে ভারী লাগা, ক্ষুধা মন্দা, ওজন কমে যাওয়া, জ্বর, এমনকি শুধু চুলকানি, শুধু চুলকানো নিয়ে আসতে পারে। এরকম জি, যে এটা কোনো ওষুধে কাজ হচ্ছে লিভারে না। তো শুধুমাত্র যে ক্ষতিকর টিউমার হয় তা না, অনেক সময় বিনাইন কিছু টিউমার তো হয়ে থাকে। জি জি, বা অবশ্যই। কি কি টাইপগুলো যদি একটু সবচেয়ে কমন যেগুলো আচ্ছা, পান সবচেয়ে আপনারা? কমন যেটা বিনাইন টিউমার মানে হেপাটোমা। হেপাটোমাটা হলো সবচেয়ে কমন বিনাইন টিউমার। এটা দেখা যায় কিছু কিছু ওষুধ খাওয়ার কারণে ক্ষেত্রে হয়ে থাকে। এটা আমাদের হলো এই পরীক্ষা করে, রেডিওলজিক্যাল পরীক্ষা করে অ্যাকচুয়ালি বের করতে হবে যেটা কি আসলে ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু করা লাগছে না, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জারি লাগতে পারে, যে রক্তক্ষরণ হতে পারে ভিতরে, বিনাইন হওয়ার সত্ত্বেও দেখা যায় ভিতরে রক্তক্ষরণ হতে পারে, ফেটে যেতে পারে। তো এই অ্যাসেসমেন্টটাই আসলে আমাদের কাছে আসবে রুগী, আমরা সেটা অ্যাসেস করে বলে দেবো যে কাকে অপারেশন লাগবে, কার লাগবে না। একেবারে। আরেকটি কথা আপনাকে জানতে চাই একই সঙ্গে, যে বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ যাদের হয়তো হেপাটাইটিস বি অথবা সি ছিল, অথবা ফ্যাটি লিভার এখনকার যে হালের, যেটা আমরা বলছি যে ট্রেন্ড, যে প্রত্যেকেরই আমরা আল্ট্রাসাউন্ড করলে দেখতে পাই তার গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার, এবং এতে কেউ চিন্তিত হয়, কেউ হয় না। আপনাদের কাছে যখন আসে তখন আপনারা কতখানি উদ্বিগ্ন হন? আচ্ছা, আমরা ফ্যাটি লিভার যেসব রুগীদের আছে, এখন আমাদের অনেক কিছু দেখার ব্যাপার আছে, যে রুগীটার লাইফস্টাইল কেমন, ওজন কেমন, ডায়াবেটিস আছে কিনা, সেটা নিয়ন্ত্রণে আছে কিনা, ফ্যাট লিভারটা অ্যাকচুয়ালি লিভারে ক্ষতি করছে কিনা। ফ্যাট লিভার যদি লিভারে ক্ষতি করে থাকে, আমরা কিছু টেস্টের মাধ্যমে নির্ধারণ করে থাকি, যদি ক্ষতি করে থাকে তাহলে এটার ক্যান্সার হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। দেখা যায় এটা থেকে সিরোসিস হয়, এবং সিরোসিস থেকে ক্যান্সার হওয়ার চান্স আরও বেশি বেড়ে যায়। জি, সবচেয়ে বেশি তো আসলে হেপাটোসেলুলার কার্সিনোমা যেটা, এবং এটা হলো কোলনজিও প্রাইমারি লিভার কার্সিনোমা ক্যান্সার। সবচেয়ে বেশি ক্যান্সার হয়ে থাকে। আপনার কাছে আসবো আমি ফিরে, তার আগে আমি ডাক্তার নুসরাতের কাছে একটু যেতে চাই, যে সম্ভবত আপনারা যখন নাতাশারা কোনো একটা পেশেন্ট পান, একটা টিউমার, সবার আগে আপনাদের দিকে দৃষ্টি চলে যায়, যে পরবর্তী পদক্ষেপটি হয় যে হয় এটা একটা স্ক্যান করে আসা, হয় সেটি একটা আল্ট্রাসাউন্ড হতে পারে, হয়তো একটা এমআরআই হতে পারে, সিটি স্ক্যান হতে পারে। রেডিওলজি ইমেজিং এর আসলে কি ধরনের ভূমিকা রয়েছে লিভারের একটি টিউমার নির্ধারণ করার ক্ষেত্রে এবং এর গতি প্রকৃতি বোঝার ক্ষেত্রে? আমার ডায়াগনোসিসের জন্য রেডিওলজি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। আমাদের 3টা মডালিটি আমরা ইউজ করে থাকি, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান এন্ড এমআরআই। এখন কিভাবে রোলটা প্লে করে থাকে, আমাদের কয়েকটা স্টেপে রোল প্লে করা হয়, যেমন প্রাইমারি ডায়াগনোসিস, তারপর ক্যারেক্টারাইজেশন, তারপর যদি দেখা যায় যে এটা অপারেবল, দেন কামস যে সার্জিক্যাল প্ল্যানিং, সার্জিক্যাল ম্যাপিং। তারপর যখন আমরা কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমরা মিনিমাল ইনভ্যাসিভ কিছু থেরাপি দিয়ে থাকি, তো তখন আমাদের পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট এবং ফলো আপও আমরা ইমেজিং এর মাধ্যমে করে থাকি। আল্ট্রাসাউন্ড কি করে থাকে, যখন দেখা যায় যে হেপাটোলজিস্ট আমার কাছে একটা পেশেন্ট পাঠিয়েছেন,
আল্ট্রাসাউন্ড ইজ দ্য প্রাইমারি স্ক্রিনিং টুল। প্রাইমারি স্ক্রিনিং এ দেখা গেল যে আমরা হয়তো ফ্যাটি লিভার না, এখানে আমরা কোনো টিউমার পাচ্ছি, জি তখন আমরা পরবর্তী স্টেজে চলে যাচ্ছি যে সিটি স্ক্যান অথবা এমআরআই, এবং সেটা ইন্ট্রাভেনাস কন্ট্রাস্ট দিয়ে। এবং লিভার টিউমারের ক্ষেত্রে আশাব্যঞ্জক একটা ব্যাপার হচ্ছে যে তাদের কিছু সিটি এবং এমআরআই তে ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে, যেটা দেখে আমরা অনেক ক্ষেত্রে বায়োপসি ছাড়াই টিউমারটা বলে দিতে পারি যে ওকে ফাইন, এটা এইচসিসি অথবা এটা অ্যাডিনোমা বা এটা জাস্ট একটা বিনাইন হেমানজিওমা এরকম। যখন দেখা যায় যে এইচসিসি বা এটা সার্জিক্যাল প্ল্যানিং এ যাচ্ছে, তখন আমাদের চলে আসে যে সার্জিক্যাল ম্যাপিং এর কথা, যেটা সার্জনের সাথে তখন আমাদের আবার, যেটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডে আমরা ডিসকাস করে থাকি, প্রি অপারেটিভ ভাস্কুলার রিলেশন গুলো, হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন এর সাথে টিউমারটার রিলেশন কি। এবং যখন দেখা যায় যে অপারেশন, অনেক সময় পার অপারেটিভ আল্ট্রাসাউন্ডেরও কিছু রোল থাকে, সার্জন হয়তো কিছুটা রিসেকশনের পর তখন আবার পার অপারেটিভ আমরা দেখি যে ওকে আমরা কি যতটুকু কেটে ফেলা হয়েছে ভায়াবিলিটি বাকিটুকুতে ঠিক আছে কিনা। তারপর আবার আমাদের কিছু ইন্টারভেনশনাল প্রসিডিউরের পর আমরা যখন দেখব যে একটা টিউমার আমরা অ্যাবলেশন করেছি, অ্যাবলেশনের পরে তার রেসপন্স কেমন, সেটাও আমরা সিটি এমআরআই দিয়ে ফলো আপ করে থাকি। এবং এভাবে বিভিন্ন স্টেপে ইমেজিং লিভার টিউমারের ট্রিটমেন্টটাকে সাহায্য করে থাকে। জি খুবই চমৎকার করে বললেন। আমি আসলে খুবই মানে গাইডেন্সটা যেটা বলেছেন যে একটা টিউমার প্রথমেই শনাক্ত হওয়ার পর আপনাদের একটি 3টে মডালিটি রয়েছে, সেটা দিয়ে মূলত আসলে এটার গতি প্রকৃতি এবং ডায়াগনোস্টিক করে থাকেন, এবং একই সঙ্গে কিছু রোল আপনারা প্লে করে থাকেন যখন হয়তো সিটি গাইডেড যদি বায়োপসি করতে হয় অথবা অ্যাবলেশনের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে। আমি এবার ডাক্তার আনিস আপনার কাছে একটু সরাসরি আসতে চাই, সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন। সেটি হচ্ছে যে লিভার বায়োপসি একটা চ্যালেঞ্জ। আমরা যখনই একটা টিউমার পেয়ে থাকি একটা পেশেন্টের, ওনারা যখন সাজেস্ট করে থাকেন যে এটা কী টাইপের টিউমার, তখন আপনাদের কথা সবার আগে মনে হয় যে আসলে এটা লিভার বায়োপসি করতে হবে। এখন ডাক্তার আনিস আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই লিভার বায়োপসির ক্ষেত্রে মূলত চ্যালেঞ্জগুলো কী কী, এবং আরেকটি হচ্ছে যে হিস্টোপ্যাথোলজির যে রোলটি রয়েছে, যেটি গতি প্রকৃতি কেমন, এটার উপর অনেক সময় ট্রিটমেন্ট মডালিটি নির্ভর করে, যে প্ল্যানটি নির্ভর করে। তো লিভার বায়োপসি কতখানি ঝুঁকিপূর্ণ এবং করতে যেয়ে কী কী ধরনের সমস্যার সম্মুখীন বা এটার উপকারিতাটা কী, এবং হিস্টোপ্যাথোলজিক্যাল যে গুরুত্বটা সেটা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমি প্রথমে বলতে চাচ্ছি যে লিভার বায়োপসি যে প্রসিডিউর যেটা আছে, এটা আসলে একটা ওয়ান কাইন্ড অফ ভেরি স্মল একটা নন ইনভেসিভ প্রসিডিউর। নন ইনভেসিভ কেন বলছি, জাস্ট আমরা যেভাবে করে থাকি লিভার বায়োপসিটা সাধারণত উইথ দ্য গাইডেন্স অফ ইন্টারভেনশনাল রেডিয়েশন অনকোলজিস্ট, মানে যিনি ডক্টর নুসরাত আছেন, ওনার গাইডেন্সে আমরা সাধারণত লিভার বায়োপসিটা করে থাকি। জি এটা করতে মূলত 15 থেকে 20 মিনিট সময় লাগে। সাধারণত আমরা একটা নিডেল, যেটা রাইট লোয়ার লোব অফ দ্য সাইডে, আমরা একটা পারকিউটিনিয়াস, আমরা একটা নিডেল বায়োপসি দিয়ে থ্রু আল্ট্রাসোনো গাইডেড অর সিটি স্ক্যানের গাইডেড এর মাধ্যমে আমরা লিভার বায়োপসিটা নিয়ে থাকি। এখন প্রবলেম হচ্ছে লিভার বায়োপসি আমরা যে নেই, সাধারণত যে লিভার বায়োপসিটা নেওয়ার পরে যে সমস্যাগুলো আমরা ফিল করে থাকি, সবচেয়ে বড় যে সমস্যা জি যেটা হচ্ছে যে সামটাইমস যেটা দেখা যায় যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট যে টিউমার আছে, সেখানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। এটা না করার কোনো কতগুলো কারণ আছে। কারণ হচ্ছে যে যে জিনিসটা আমরা দেখতে পাই, যে আমরা যদি চিন্তা করি ব্যাকগ্রাউন্ডে যে হেপাটোসেলুলার কার্সিনোমাটা কিভাবে ডেভেলপ করছে। ইউজুয়ালি হেপাটোসেলুলার কার্সিনোমাটা ডেভেলপ করছে প্রথমে হচ্ছে সিরোসিস হচ্ছে, যে কোনো একটা আর্লি সিরোসিস হচ্ছে, সেখান থেকে ধরেন সেখান থেকে হচ্ছে রিজেনারেটিভ নোডিউল, সেখান থেকে হচ্ছে লো ডিসপ্লাসিয়া, সেখান থেকে হাই ডিসপ্লাসিয়া, দেন হচ্ছে আর্লি যে ওয়েল ডিফারেন্সিয়েটেড হেপাটোসেলুলার কার্সিনোমা বলছি। সো আমাদের যে প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে যে এই যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট পার্টের ভিতরে, যেটা হচ্ছে যে হাই ডিসপ্লাসিয়া থেকে শুরু করে ওয়েল ডিফারেন্সিয়েটেড হেপাটোসেলুলার কার্সিনোমা আছে, এই জায়গাতে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে এখন যে অ্যান্সিলারি স্টাডি যেগুলো আছে, সাধারণত আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সাপোর্টটা আমরা নিয়ে থাকি। এখানে একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি খুবই একটা ভাইটাল রোল আছে, সেটার মাধ্যমে আমরা এটা ডিফারেন্সিয়েট করে থাকি। জি ইমিউনোহিস্টোসাইটোকেমিস্ট্রি যেটা আমরা বলেছি। আচ্ছা, এবং এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে রোগীদের একটা অনীহা দেখা যায় যখনই তাদেরকে বলা হয় যে আপনার এটা বায়োপসি করতে হবে, তারা আসলে ভয় পায়। এই ভয়টা কতখানি অমূলক এবং পরবর্তী কমপ্লিকেশন আসলে
খুব কোনো কিছু হয় কিনা এটা বিষয়ে একটু যদি আমাদেরকে রোগীদেরকে আশ্বস্ত করেন। ইয়া হ্যাঁ, দেখেন আপনার কোশ্চেনের সাথে আমি সম্পূর্ণ একমত। সাধারণত দেখা যায় যে কোনো রোগীকে যখন আমরা বলি যে একটা লিভার বায়োপসি নিতে হবে বা করতে হবে, সে খুব সন্দেহ ইয়েতে থাকে যে এটা আসলে কিভাবে করা হয়, না করা হয় বা এটা করলে কি হতে পারে। সো আমরা যেটা করি, আমরা প্রতিটা লিভার বায়োপসি করার আগে পেশেন্টের সাথে কথা বলি যে এটা আসলে ছোট্ট একটা প্রসিডিওর, যেটা হচ্ছে যে একটা নিডলের মাধ্যমে নেওয়া হবে, এবং তাকে বোঝানো হয় যে আপনার এই রোগটাকে ডায়াগনোস করার জন্য এটা অত্যাবশ্যকীয়, যেটা ছাড়া আপনার প্রপার যে ডায়াগনোস যেটা করা যাবে না। আর লিভার বায়োপসি নেওয়ার পরে সাধারণত যেটা দেখা যায়, এটা ছোট্ট একটা জায়গায় দেখা যায় হেমাটোমা হতে পারে, একটু ব্লিডিং হতে পারে, সেটা হচ্ছে, বাট সেটা হচ্ছে কোনো বড় কোনো রকমের সমস্যা হয় না। আর এমনি পেশেন্টের ব্যথা একটু থাকতে পারে, সেজন্য আমরা পরবর্তীতে লিভার বায়োপসি পরে শেষ করার পরে আমরা দেখা যায় সিম্পল প্যারাসিটামল বা কিছু দিয়ে থাকি। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার আনিস। ডাক্তার নাতাশা, আপনার কাছে একটু ফিরে আসি, কারণ বিশেষ করে কারণ বায়োপসি করার পরবর্তী যে স্টেজটি রয়েছে সেটি হচ্ছে লিভার ক্যান্সারের স্টেজিং। এটা নিয়ে কিন্তু আসলে অনেক কিছু রয়েছে। তো সেই স্টেজিংয়ের বিষয়টি যদি একটু বলতেন, এবং ট্রিটমেন্ট লিভার ক্যান্সারের যে ট্রিটমেন্ট মডালিটি সেটার পার্টটুকু যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, লিভার ক্যান্সার স্টেজিং যেটা আমরা কমনলি ইউজ করে থাকি, স্টেজিং অনেক ধরনের হয়, বিসিএলসি স্টেজিং বলে। সেই স্টেজিং অ্যাকচুয়ালি 4টা স্টেজ। 4টা স্টেজের বাইরে একটা আছে যে ভেরি আর্লি, যেটা হলো স্টেজ 0, আর বাকিটা এ বি সি ডি। জি, এখন স্টেজ এতে সার্জারি করে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব, এটা একটা অপশন থাকে। বি থেকে শুরু করে সি পর্যন্ত, বি আর সি, এই দুটো স্টেজে আমরা প্যালিয়েটিভ কেয়ার বলি, যে আমরা ক্যান্সারটাকে আর বাড়তে দেবো না, এরকম কিছু ট্রিটমেন্ট আছে যাতে আর জীবনটাকে এক্সটেন্ড করা যায়। জি, আর একেবারে লাস্ট স্টেজ ডি, এটা আসলে তখন আর কি টার্মিনাল স্টেজ বলি। এই স্টেজে আসলে কোনো চিকিৎসা নেই, খালি রোগীর কষ্ট কমানো আর বাকিটুকু ওয়েট করা, এটাই হলো এটা আসলে মানে প্যালিয়েটিভ কেয়ার Palliative যেটা আমরা care। বলে দেখি, সেটাও স্টেজ এবং টিউমার ক্যান্সার। আরটা ডাক্তার নুসরাত, আপনার কাছে একটু ফিরে আসি। আমি ডাক্তার মনিরের কাছে আসবো, কারণ তার আগে সার্জারি একটি বিষয় রয়েছে, তার আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে নিই। ইন্টারভেনশন রেডিওলজি আসলে লিভার ক্যান্সারের ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে কতখানি ভূমিকা পালন করে মূলত? ইন্টারভেনশনাল রেডিওলজি মিনিমালি ইনভেসিভ একটা প্রসিডিউর হিসেবে দিনকে দিন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন টিউমার চিকিৎসা এবং লিভারের ক্ষেত্রে দেখা যায় যে আহ, দুইভাবে রোল প্লে করে থাকে। আমাদের অনেক সময় দেখা যায় যে লোকালি আমরা অ্যাবলেশন করে থাকি টিউমারটাকে, ছোট একটা টিউমার, সেটা হয়তো রিসেকশন পেশেন্ট চাচ্ছে না বা কোনো কারণে রিসেকশন করা যাচ্ছে না, সেক্ষেত্রে লোকালি দেখা যায় যে পারকিউটানিয়াস নিডল দিয়ে ওখানে আমরা রেডিয়েশন অথবা কেমো এম্বোলাইজিং এজেন্ট দিয়ে ওটাকে অ্যাবলেশন করে দেওয়া হয়। আর একটা প্রসিডিউর যেটা লিভার টিউমারের ক্ষেত্রে খুবই জনপ্রিয়, সেটাকে আমরা বলি ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইজেশন বা টেইস প্রসিডিউর। আর্টারিয়ালি গিয়ে যে সিলেক্টিভলি সেই লিভার টিউমারের ব্লাড সাপ্লাইটাকে সেই আর্টারিতে আমরা কেমোথেরাপিউটিক এজেন্ট দিয়ে তারপর ওই আর্টারিটাকে আমরা ব্লক করে দিই। তখন যেটা হবে যে ওই দুই ভাবে কাজ করে, কেমোথেরাপিউটিক এজেন্টটা টিউমারটাকে ট্রিট করছে, প্লাস যখন আমরা ওই আর্টারির টিউমারের ফিটারটাকে বন্ধ করে দিলাম, সে আর গ্রো করতে পারে না। এভাবে আমরা প্রাইমারি লিভার টিউমারের ক্ষেত্রে মিনিমাল ইনভাসিভ প্রসিডিউরে হেল্প করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট রোল আছে, যেটা হচ্ছে দেখা যায় লিভার একটা সিরোটিক পেশেন্ট ওয়েট করছে ট্রান্সপ্লান্টেশনের জন্য। তো সিরোটিক পেশেন্টের একটা কমন কমপ্লিকেশন থাকে যে সে ছোট ছোট এইচসিসি ডেভেলপ করে যায়। এখন ট্রান্সপ্লান্টেশনের জন্য পেশেন্টের অনেক সময় কিছুটা প্রিপারেশনের টাইম লাগে, তখন এই ছোট টিউমারটাকে আমরা টেইস প্রসিডিউরে অথবা লোকাল এম্বোলাইজ করে পেশেন্টের জন্য কিছুটা সময় কিনে নিই যতক্ষণ সে ট্রান্সপ্লান্টেশনে যেতে পারছে না। এভাবে প্রাইমারি টিউমার অথবা এইচসিসি অন দ্য টপ অফ সিএলডি বলে থাকি আমরা, এই দুইটা সিচুয়েশনে ইন্টারভেনশনাল রেডিওলজি রোল প্লে করে থাকে। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি ডাক্তার রাজীবের কাছে যাব, যেহেতু সার্জিক্যাল বিষয়ে কথা বলবো, তার আগে সার্জারির জন্য যদি আসলে ডিসাইডেড হয়ে থাকে যে রোগীটির সার্জারি প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে লিভারের জন্য যদি সার্জারি প্রয়োজন হয়, তাহলে অ্যানেস্থেশিয়ার বিশেষ কোনো প্রিপারেশন রয়েছে কিনা, এবং প্রি অপারেটিভ যে প্রিপারেশন, কেয়ার, আইসিইউ ম্যানেজমেন্ট এবং রোগীর ব্যথা ম্যানেজমেন্ট, পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদের এই ভূমিকা কি টিমের সঙ্গে? ধন্যবাদ আপনাকে। আসলে যে কোনো সার্জারিতে যাওয়ার পূর্বেই আমরা যেটা করি, কিংবা যে কোনো সার্জারির সাথেই অ্যানেস্থেশিয়ার 3টা ধাপ জড়িত। একটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক চেকআপ, যেটাকে বলি অপারেশন পূর্ববর্তী অ্যানেস্থেশিয়ার মূল্যায়ন।
এরপর আছে আপনার ইন্ট্রা অপারেটিভ পিরিয়ড, মানে অপারেশনের সময়কার অবস্থা। এরপরে পরের কন্ডিশন হচ্ছে পোস্ট অপারেটিভ কন্ডিশন। তো লিভার টিউমার এই ধরনের যদি আমরা রোগী পাই, তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অপারেশনের পূর্বে তার মূল্যায়ন, মানে আমরা যেটাকে সহজে বলি প্রি অ্যানেস্থেটিক চেকআপ। লিভারের টিউমারের রোগীদের ক্ষেত্রে আমরা যেটা করি, খুব ইন্টেন্সিভলি তাকে একটা প্রি অ্যানেস্থেটিক চেকআপ বা প্রি অ্যানেস্থেটিক মূল্যায়ন করতে যেতে হয়। এটা দেখার জন্য যেহেতু যে উনি সার্জারি কিংবা অ্যানেস্থেসিয়ার আন্ডারে যাবেন, সেই জন্য এই যে অপারেশন এবং অ্যানেস্থেসিয়ার ধকলটা উনি কতটুকু সহ্য করতে পারেন বা কতটুকু নিতে পারেন, আমরা সোজা বাংলায় যেটাকে বলি যে অ্যানেস্থেসিয়া ফিটনেস। এই অ্যানেস্থেসিয়া ফিটনেসটা লিভার সার্জারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে এই প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টটাকে করতে হয় খুবই সূক্ষ্মভাবে, খুবই স্পেসিফিক ক্রাইটেরিয়ার মাধ্যমে। আমরা যে লিভার সার্জারির জন্য, আমরা লিভার টিউমারের জন্য যে পেশেন্ট গুলা পেয়ে থাকি, সেই পেশেন্ট গুলাতে আমরা যখন অপারেশনের পূর্বে মূল্যায়ন করতে চাই, প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট করতে চাই, সেক্ষেত্রে তার ফিটনেসটা আমরা যেই সব জিনিস দেখে মূল্যায়ন করি, তার ভিতরে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তার শারীরিক বর্তমান কি অবস্থা আছে, টিউমারের কন্ডিশন কি, কি ধরনের টিউমার, এবং এই টিউমারটা তার শরীরের উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেলেছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে তার শারীরিক অন্যান্য কোনো জটিলতা আছে কিনা, যেমন বিশেষ করে তার কোনো হৃদরোগ, কিংবা তার কোনো উচ্চ রক্তচাপ, তার কোনো কিডনির সমস্যা, তার কোনো অন্যান্য আদার্স কোনো জটিলতা আছে আছে কিনা, কিনা। সেগুলোকে আমরা বলি অপটিমাইজ করা। মানে সেই কন্ডিশনে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলোকে অপটিমাইজ করে অপারেশনের জন্য একটা উপযোগী অবস্থায় নিয়ে এসে আমরা তারপর রোগীকে অপারেশন করতে চাই। জি। লিভারের টিউমারের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো সাধারণত অপারেশনের আগে পেয়ে থাকি, যেমন আহ, তার তো অন্যান্য শারীরিক সমস্যা কিছু থেকে থাকে, কিন্তু লিভারের টিউমারের জন্য যেটা পাই আমরা অনেক সময় পেয়ে থাকি, রোগী খুবই আহ পুষ্টিজনিত সমস্যা থাকে, একদম। জি। অ্যানিমিক থাকে। এই কন্ডিশন গুলো হয় কি, তার পরবর্তীতে যে অপারেশনের মতো একটা বড় যে বিষয় সে ধকলটি ঢুকবে, থাকে কিংবা সেটাতে বাধা অ্যানেস্থেসিয়ার মতো করে। বিষয় ঢুকবে, এইটা জি জি, এটা খুবই একটা বড় প্রভাব ফেলে। জি। তো এই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে অ্যাড্রেস করতে হয় এবং বিশেষভাবে অপটিমাইজ করে নিতে হয়। এই পুরো বিষয়টাকে অপটিমাইজ করে আমরা পেশেন্টকে তৈরি করতে হয় অপারেশনের জন্য ফিট করা হয়। এরপর যখন ফিট করা হয়, তখনই আমরা অপারেশনে যাই। জি। যে কোনো অ্যানেস্থেসিয়াতেই আপনার এই প্রক্রিয়াগুলো থাকে, বাট লিভার টিউমারের ক্ষেত্রে আমরা বিশেষ ধরনের কিছু কনসিডারেশন করি, বিশেষ ধরনের কিছু আহ, ব্যবস্থা নিয়ে থাকি। তার পরবর্তীতে আসে যে অপারেশনের জি। সময়টা, ইন্ট্রা অপারেটিভ পিরিয়ড যেটা, সেই সময়টার ব্যবস্থা। এবং ইন্ট্রা অপারেটিভ পিরিয়ডে আমরা স্ট্যান্ডার্ড অ্যানেস্থেসিয়া যে কেয়ার, সেটা তো দেই, প্লাস লিভার রিসেকশনের জন্য যে বিশেষ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয়, যেমন লিভার রিসেকশনে অনেক সময়, টিউমার রিসেকশনে অনেক সময় ব্লিডিং হয়, লম্বা সময় ধরে অপারেশন হয়, অপারেশন হয়। হিমোডাইনামিক আনস্টেবিলিটি আমি যেটা বলি আর কি, রক্তচাপের তারতম্য হয়। এই বিষয়গুলোকে বিশেষভাবে অ্যাড্রেস করে সেভাবে মিজান নিয়ে আমাদের অপারেশনটা আগে দিই। আচ্ছা, আমরা এরপর যদি জি, আমরা এরপর আইসিইউর বিষয়টা আপনার কাছে আসবো। একটু তার আগে আমরা ডাক্তার রাজীবের কাছে একটু শুনে আসি যে আসলে সার্জারির যে বিষয়টি যখন নির্ধারিত হয়, যে টিউমার বোর্ড অথবা টোটাল টিম অ্যাপ্রোচ যখন নির্ধারণ করলো যে না, এর সার্জারি প্রয়োজন, একজন হেপাটোবিলিয়ারি সার্জন হিসেবে আসলে কিভাবে আপনারা সেই পেশেন্টটিকে বিবেচনা করেন এবং কি ধরনের অপারেশন সাধারণত কমনলি আপনারা করে থাকেন? ধন্যবাদ ভাই। লিভারের এই টিউমারটা আমরা যদি এইভাবে চিন্তা করি, মানে ব্যাকগ্রাউন্ড আসলে দুই রকম হয়। একটা হচ্ছে পেশেন্টটা সিরোটিক থাকতে পারে, মানে লিভারটা আগে থেকেই অনেক দিন ধরে ভুগে ভুগছেন। টিউমার হয়েছে। সিরোসিসের নানান রকম কারণ আছে, আপনি যেটা বলছেন ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লট অফ রিজনস। এটা ছাড়াও আরেকটা হচ্ছে যে একেবারেই বিলকুল নর্মাল একটা লিভার, তার মধ্যে হঠাৎ করে একটা টিউমার হয়ে গেছে। টিউমার তো শরীরে যে কোনো জায়গায় হতে পারে, তো এরকম টিউমার লিভারেও হতে পারে। আরেকটি হচ্ছে যে আরেক জায়গায় ছিল, সেখান থেকে মেটাস্টেসিস হয়ে লিভারে আসে। সো দিস সিচুয়েশনস আর ইম্পর্টেন্ট। তা আমি যদি সবচেয়ে সহজটা দিয়ে শুরু করি, যে ধরেন একেবারেই নর্মাল লিভার ছিল, সেখানে টিউমার একটা টিউমার হয়েছে। এরকম একটা ক্ষেত্রে সবচাইতে কার্যকর পন্থা হচ্ছে সার্জারি করে এই টিউমারটাকে শরীর থেকে অপসারণ করা। এবং তারপরে হচ্ছে এটা যখন হিস্টোপ্যাথোলজি হবে, ডক্টর আনিস যখন হিস্টোপ্যাথোলজি করে দেবেন, সেই অনুযায়ী হেপাটোলজিস্টের মতামত নিয়ে অনকোলজিস্টের সাথে কথা বলে সেই অনুযায়ী এটার চিকিৎসা কন্টিনিউ করা। তো সার্জারিটার ক্ষেত্রে যদি নন সিরোটিক লিভার হয়, সার্জারিটা তুলনামূলকভাবে ইজি।
আচ্ছা, তবে যে কোনো লিভার সার্জারি একটা চ্যালেঞ্জ ইন এ সেন্স যে এই ডক্টর মুনির যেমন বলেছেন যে যখন সার্জারি করা হয় লিভার ইজ এ ভেরি ভাস্কুলার অর্গান, তাহলে এখানে প্রথমত লিভারে অ্যাক্সেস পেতে একটা লম্বা সময় লাগে। একটা ইনসিশন লাগে, সেখানে পেইন একটা ইস্যু থাকে, আর এই অপারেশন করার সময় ব্লিডিং একটা ইস্যু থাকে। তো এই ব্লিডিং কমানোর জন্য কিছু স্পেশাল মেশিন আছে, যেমন কুসা মেশিন, এপিসি মেশিন, এইসব যদি থাকে এবং যদি প্রপার ইনফ্লো কন্ট্রোল করে নেওয়া যায়, হোয়াট আই ট্রাই টু মিন যে যদি সার্জিক্যাল টিম খুব এক্সপিরিয়েন্সড হয় এবং অ্যানাস্থেটিস্ট টিমের সাথে যদি খুব ভালো কোঅর্ডিনেশন থাকে, এমনও হয় যে একেবারেই মিনিমাম ব্লিডিংয়ে আসলে সার্জারি করা কমপ্লিট যাচ্ছে। করে ফেলা যায় নন সিরোটিক লিভারের ক্ষেত্রে। এবং লিভার স্রষ্টার একটা অনবদ্য উপহার মানুষের জন্য। আমরা লিভার যদি 1/3ও 2/3ও কেটে ফেলি, 1/3ও যদি অবশিষ্ট থাকে, বাকি অংশটুকু আসলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আবার আগের মতো হয়ে যায়। সুতরাং লিভার রিসেকশনের জন্য লিভার ফেইল হয়েছে, এটা সাধারণত খুবই রেয়ার ঘটনা। এবং এখানে আমাদের অবশ্যই রেডিওলজিস্ট হেল্প করেন যে লিভারের যে ভলিউম কতটুকু আমরা কাটতে পারবো, এইটা ওনারা নির্ধারণ করে দিতে পারেন। আমরা আগেই বলে দিতে পারি যে আসলে এতটুকুন কাটা যাবে এবং যতটুকুন থাকবে এটা তার লাইফের জন্য কম্প্যাটিবল কিনা। একদম। আর আমরা যখন অপসারণ করি তখন মার্জিন ক্লিয়ারেন্স ইম্পর্টেন্ট, কারণ আমি টিউমার কিছু রেখে আসলাম, এইটা আসলে মানে এই সার্জারি আসলে আমরা করতে চাই না। তারপরও মাঝে মাঝে প্যালিয়েশনের জন্য করা লাগে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আসলে ফ্রি মার্জিন মানে পুরো টিউমারটা চলে আসবে, এই জিনিসটা খুব অ্যাচিভ করা খুব দরকার পড়ে। তো এটার জন্য আমাদের ইন্ট্রা অপারেটিভ আলট্রাসাউন্ড, মানে আমরা যখন অপারেশন করছি তখন আলট্রাসাউন্ড মেশিনের গাইডেন্সের টিউমারের মার্জিনটাকে কনফার্ম করা, এটাও আমাদের সার্জারির একটা পার্ট হয়। তো ওভারঅল টিউমারের যেই অনকোলজিক্যাল প্রিন্সিপালস ফর অল কাইন্ড অফ লিভার টিউমার ইজ অলমোস্ট সেম, একই রকম। তবে নন সিরোটিক লিভারে দিস ইজ ইজিয়ার, কিন্তু যখন সিরোসিস হয় তখন যেটা সমস্যা দাঁড়ায় যে সিরোসিস তো আসলে তার একটা পুরো শরীরের উপরে একটা চেঞ্জ আসে। সুতরাং এই সিরোটিক লিভারটা আমরা হতে পারে লিভারটা ছোট, কিন্তু আসলে আমরা অপারেশন করতে পারবো কিনা লিভারের বাকি অংশের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। এটার জন্য একটা স্কোরিং আছে, আমরা বলি চাইল্ড স্কোরিং। তো এই চাইল্ড স্কোরিংয়ের মধ্যে যদি এ থাকে তাহলে ছোট টিউমার হলে সার্জারি করা যায়। তারপর আমরা চেষ্টা করি যে ডক্টর নুসরাত মানে রেডিওলজিস্ট উনি এটাকে অ্যাবলেশন করতে পারবে কিনা। যে ছোট থেকে অনেক সময় সিটিপি যদি একটু বেশি থাকে তাহলে আমরা অ্যাবলেশন করে দেওয়াটাই প্রেফার করি। আর যদি এটা বি বা সি হয়ে যায় তখন এই সার্জারিগুলো করলে লিভার ফেল হয়, তখন আসলে ট্রান্সপ্লান্টেশনের আয়োজন রেখেই আসলে রিসেকশন করতে হয়। আর যদি সেকেন্ডারি হয় মানে আরেক জায়গা থেকে টিউমার এখানে চলে আসছে, তাহলে প্রথম যেখান থেকে আসছে সেটাকে তো আগে দূর করতে হবে। যেমন কোলন থেকে অনেক সময় ক্যান্সারগুলো এখানে চলে আসে, মোস্ট কমন আর কি। তো আগে কোলনিক সার্জারি, অনেক সময় একই সাথে লিভারের টিউমারটা একই সাথে সার্জারি করা যায়, আর যদি ছোট হয় তাহলে অ্যাবলেশন করা যায়। ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন। আমার যেটা এক্সপিরিয়েন্স আর কি, যে লিভারের টিউমারের ভেরিয়েশন এত বেশি যে প্রত্যেকটা পেশেন্টকে আমাদের আলাদা আলাদা বিবেচনা করতে হয় যে কার আসলে কোনটা করা যাবে। দেয়ার ইজ নো কি বলে যে একেবারে ব্ল্যাঙ্কেট রুল বলে কিছু নাই যে এইটাই বা ওইটাই। তবে যেটা আসার কথা হচ্ছে যে এখন ইমেজিং টেকনিক, বায়োপসির টেকনিক এবং সার্জারির টেকনিক কোয়াইট সেফ, মানে পেশেন্ট ভালো টলারেট করে, সাকসেস রেট ইজ কোয়াইট হাই, প্রোভাইডেড যে আসলে রোগী টাইমলি আসলে ডক্টরের কাছে আসছেন, কনসালটেশনটা টাইমলি নিয়েছেন। যত আর্লি ডায়াগনোসিস হবে তত তার ইভেন ইট ইজ এ কিউরেটিভ ডিজিজ। একদমই। খুব সুন্দর করে গুছিয়ে বললেন ডাক্তার রাজীব। আমরা নিশ্চয়ই সার্জারি বিষয়ে আরও কথা বলবো, বিশেষ করে ট্রান্সপ্লান্ট বিষয়ে। তার আগে আমি ডাক্তার নাতাশার কাছে একটু জেনে আসতে চাই যে সার্জারি হয়ে গেল বা সার্জারি একটা অপশন যদি নাই বা থাকে, এর পরবর্তী আসলে যে পদক্ষেপগুলো, বিশেষ করে সিস্টেমিক থেরাপি বা কেমোথেরাপি বা ইমিউনোথেরাপির কোনো রোল রয়েছে কিনা লিভার টিউমারের ক্ষেত্রে? জি, আচ্ছা, যেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা সার্জারির কোনো অপশন পাচ্ছি না বা সার্জারির ঊর্ধ্বে চলে গেছে, অনেক সময় কিছু কিছু থেরাপি আছে যে টেস্ট একটা থেরাপি, টেস্ট দিয়ে অনেক সময় আমরা লিভার টিউমার সাইজে ছোট করে আনতে পারি, ছোট করে এনে তারপর আবার সার্জারিতে যাওয়ার একটা অপশন থাকে। আর সেই অপশনটা যদি না থাকে তাহলে একটা আছে ইমিউনোথেরাপি, আর আছে এসবিআরটি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি। ইমিউনোথেরাপিটা লেটেস্ট থেরাপি। এটা দেখা যায় 6 মাস থেকে 2 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায় লাইফটা, টিউমারটা যাতে মেটাস্টাসিস না হয় আর যাতে গ্রো না করে সেটা আর কি থামানো সম্ভব হয়। আচ্ছা, খুবই সুন্দর করে বললেন। আমি ডাক্তার মনির আপনার কাছে বলেছিলাম যে একটু ফিরে আসবো, সেটা হচ্ছে যে ডাক্তার রাজীব হয়তো সার্জারি করলেন, খুব চমৎকার অপারেশন করলেন, এমনিতে লিভারটি
এমনিতেই তো মেটাবলিজমের প্রধান উৎস, এবং যদি সিরোটিক লিভার বা হয়ে থাকে তাহলে কিন্তু আরও বেশি বিপদ। সেক্ষেত্রে পোস্ট অপারেটিভ কেয়ারের ক্ষেত্রে আপনাদের কি কি বিষয়ে দৃষ্টি রাখতে হয়? ধন্যবাদ। যেমন লিভার সার্জারি, যেমনটা বলেছিলাম, লিভার সার্জারিতে প্রত্যেকটা স্টেপই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে প্রি অ্যানেস্থেটিক চেক আপ, ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট, একই সাথে হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। তো কিছু কিছু টিউমার সার্জারি কিংবা লিভার সার্জারির ক্ষেত্রে আমাদের পেশেন্টের পোস্ট অপারেটিভ কেয়ারের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। যেমন এই পেশেন্টের আইসিইউ সাপোর্ট লাগবে কিনা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারি কিংবা অন্যান্য জিনিস মনিটর করার জন্য আইসিইউ সাপোর্ট লাগবে কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তার যে ব্যথা, অপারেশনের পর যে ব্যথা, সেই ব্যথাটা আমরা কিভাবে তাকে ম্যানেজ করব, যেটাকে আমরা বলি পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট আর কি। সেক্ষেত্রে প্রথমেই বলি যে আইসিইউর যে সাপোর্টটা সাধারণত লিভারের সার্জারির পেশেন্টগুলোকে আমরা পোস্ট অপারেটিভলি আইসিইউতে মনিটরিং করি, আইসিইউ কেয়ারের ভিতরে রাখি। আইসিইউ কেয়ারে যখন আমরা রাখি তখন যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হয় সেগুলো হচ্ছে তার কার্ডিওভাস্কুলার প্যারামিটার, যেমন হচ্ছে তার রক্তচাপ, হার্ট রেট, বা অক্সিজেন স্যাচুরেশন, এই বিষয়গুলো কেমন আছে সেগুলা একদম ক্লোজ মনিটরিং এর ভিতরে রাখতে হয়। জি, এছাড়া তার অন্যান্য বিষয় যেগুলো হচ্ছে, যেমন তার ব্লিডিং কেমন হচ্ছে, যেহেতু লিভার সার্জারিতে ব্লিডিংটা খুব অঙ্গাঙ্গি ভাবেই জড়িত আর কি। লিভার হচ্ছে খুবই একটা যেটা বলে ভাস্কুলার অর্গান আমরা যেটা বলি আর কি। জি, এই সাথে আরো বিষয় আছে, যেমন তার যদি পূর্ববর্তী কোনো শারীরিক জটিলতা থেকে থাকে সেইগুলোর কোনো ইম্প্যাক্ট এটা কি আসলে পিরিয়ডে আসছে কিনা, এটা দেখে আমরা পোস্টঅপে জি 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 পোস্ট অপারেটিভ কিনা, এই প্রত্যেকটা বিষয়ে আমরা পোস্ট অপারেটিভলি আইসিইউতে খুব কনসিয়াসলি মনিটরিং এর ভিতর দিয়ে তাকে যেতে হয়। জি, এবং যদি কোনো ধরনের সমস্যা আমরা পেয়ে থাকি এই পিরিয়ডটাতে, সেই জন্য দ্রুত যেন সেটাকে ম্যানেজ করা যায়, দ্রুত সেটা থেকে বের হয়ে আসা যায়, সেই জন্য আইসিইউতে রাখা হয় ইন্টেন্সলি একটা মনিটরিং এবং ইন্টেন্স একটা কেয়ারের জন্য। জি, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যেটা কমনলি পেয়ে থাকি যে তার যেহেতু লিভার একটা বড় ধরনের অর্গান এবং এই অর্গানেরটা অলরেডি এফেক্টেড, সেক্ষেত্রে তার যে আমরা কি ধরনের ওষুধ দিব এবং এই অর্গানটা ইমপ্যাক্টেড হওয়ার কারণে অন্যান্য অর্গান কি ধরনের ইমপ্যাক্ট ফেলেছে, সেই বিষয়গুলোকেও কনসিয়াসলি মনিটরিং এর ভিতরে রাখতে হয় পোস্ট অপারেটিভ আইসিইউ। একদম। যখনই আমরা দেখবো যে আইসিইউ পোস্ট অপারেটিভ আইসিইউতে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভিং এবং স্টেবল, তখনই আমরা শুধুমাত্র আইসিইউ থেকে তখন নেক্সট লেভেল অফ কেয়ারে আমরা পেশেন্টকে ট্রান্সফার করি। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অপারেশন তো হয়ে গেল, অপারেশনের পরে যে ব্যথার একটা বিষয় থাকে, জি, সেটা কিভাবে লিভার পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজ করবো আমরা, যেহেতু লিভার একটা বড় গুরুত্বপূর্ণ অর্গান যেটা হচ্ছে আমাদের ড্রাগকে মেটাবলাইজ করে আর কি। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে মডালিটি অ্যানাস্থেসিয়া বলি আর কি, যে বিভিন্ন উপায়ে আমরা রোগীর ব্যথা কন্ট্রোল করার চেষ্টা করি। সেটা আমরা কখনো প্যারেন্টাল ড্রাগ দিই, মানে ইন্ট্রাভেনাস, কিংবা অন্য কোনো ওষুধ দিই। আমরা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে থোরাসিক এপিডুরাল অ্যানাস্থেসিয়া বলি, যেটাকে অনেক সময় গোল্ড স্ট্যান্ডার্ড অ্যানাস্থেসিক টেকনিক বলা হয়, এটা ফলো করি। এবং আদার্স যে মডালিটি গুলো আছে ব্যথা নিবারণ করার, আমরা সেটা করি। এবং আমরা যে টেকনিক গুলো ফলো করি, মডার্ন অ্যানেস্থেটিক যে টেকনিক, মডার্ন অ্যানালজেসিয়া টেকনিক, তাতে রোগী অপারেশনের পর আসলে কোনো ব্যথা পায় না বললেই চলে। যে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মনির, আপনি পেইন ম্যানেজমেন্ট নিয়েও একই সঙ্গে উল্লেখ করেছেন। আমি ডাক্তার আনিস আপনার কাছে যা সংক্ষেপে একটু আসি, যে যখন আপনারা বায়োপসি করে থাকেন তখন যে রিপোর্ট, এবং যখন পোস্ট অপারেটিভ বায়োপসি অথবা ইন্টার অপারেটিভ বায়োপসি যখন আপনাদের কাছে পাঠানো হয়, তো সেটার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, এবং ইমিউনোহিস্টোসাইটোকেমিস্ট্রি যেটি করেন সেটি কি ট্রিটমেন্ট প্যাটার্নটাকে কোনো রকম পরিবর্তন করতে পারে কিনা বা রোল হ্যাঁ, রয়েছে কিনা? আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন আসলে। এটা হচ্ছে মডার্ন যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেগুলো আছে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কিছু মলিকুলার জেনেটিক্স উপরে। তার আগে আমি একটু অন্যভাবে কথাটায় আসি। সো আমি যদি একটু চিন্তা করি যে টিউমারটা, প্রথমে যেটা আমরা চিন্তা করি যে টিউমারটা কি প্রাইমারি না সেকেন্ডারি, জি, বিকজ এটা আমাদের জানা খুবই দরকার। কেননা আপনি জানেন যে লিভার প্রাইমারি যে টিউমার, যেটা লিভারে কিন্তু চান্স খুবই কম, রেদার দ্যান সেকেন্ডারি টিউমারের চান্স কিন্তু লিভারে অনেক বেশি। সেকেন্ডারি মিনস মেটাস্টেসিস। সো এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, যেমন ধরেন কোলন, যেমন লাংস,
তারপর হচ্ছে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট থেকে আসতে পারে, ওভারি থেকে আসতে পারে, অনেক জায়গা থেকে আসতে পারে। সো আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে একটু সহজভাবে বোঝাচ্ছি। যেমন ধরেন লিভারের ভিতরে যে টিউমার প্রাইমারি এবং মেটাস্টেটিক, সামটাইমস এটা এমন ভাবে একসাথে মিশে তাকে বোঝা যায় না। জি। সো দ্যাট টাইম কিন্তু আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি খুব একটা গুরুত্বপূর্ণ রোল আছে। সে ফর এক্সাম্পল যে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা, দ্যাট মিনস যে টিউমারটা হচ্ছে হ্যাপাটোসাইট অরিজিন। সো আমাকে এমন কিছু অ্যান্টিবডি ইউজ করতে হবে যেটা পার্টিকুলারলি হ্যাপাটোসাইটকে টার্গেট করে। সেরকম অ্যান্টিবডি কি কি আছে? লাইক হেপার 1 আছে, আর্জিনেস আছে, এগুলো। আবার ধরেন যে মেটাস্টেটিক এটা আসতেছে কোত্থেকে? কোলন থেকে আসতেছে, অথবা বডির অন্যান্য জায়গায় যেটা বললাম লাংস থেকে আসতেছে। সে ফর এক্সাম্পল তখন আমি সেই পার্টিকুলার কিছু অ্যান্টিবডি ইউজ করতে পারছি। কোলনের জন্য যেমন আমি ইউজ করতে পারি CK7, CK20, লাংসের জন্য আমি যেমন ইউজ করতে পারি TTF1, NAFCIN4, এগুলো ইউজ করতে পারি। এছাড়াও আরেকটা জায়গায় আমরা সমস্যা ফিল করি, যেমন ধরেন যে যেটা দেখা যাচ্ছে লিভারে কিন্তু আরেকটা লিভার যে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা, তার সাথে ইন্টারহ্যাপাটিক কোলনজিও কার্সিনোমা সামটাইমস মার্চ করে থাকে। জি। আপনি জানেন যে ইন্টারহ্যাপাটিক কোলনজিও কার্সিনোমা এবং হ্যাপাটোসেলুলার কার্সিনোমা দুটো অরিজিন আলাদা, একটা হচ্ছে হ্যাপাটোসাইট অরিজিন আর একটা হচ্ছে বাইল ডাক্ট অরিজিন। সো ট্রিটমেন্ট প্রোটোকল যেটা অনকোলজি হিসেবে টোটালি সম্পূর্ণ আলাদা। সো আমাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাইল ডাক্ট অরিজিনের মার্কার লাইক CK7, CK19, আবার হ্যাপাটোসাইট অরিজিনের মার্কার যেটা বললাম যে হেপার 1 অথবা আর্জিনেস 1, এটা আমাকে টার্গেট করতে হবে। জি। এটা বললাম যে আমাদের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আর এখন আছে যে মডার্ন যে ট্রিটমেন্ট যেগুলো আছে, যে জেনেটিক মিউটেশন। আমি সিঙ্গাপুর যখন হসপিটালে দেখেছি যে এখানে প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টের জেনেটিক মিউটেশন করা হয়। জেনেটিক মিউটেশন কমনলি যেগুলো করে লাইক TP53, টার্ট প্রমোটার মিউটেশন, JKT, SST মিউটেশন, এগুলো কেন করে? এর উপরে কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে। এখন বর্তমানে কিন্তু ইমিউনোথেরাপি চলে আসছে। কারণ লিভারে যে ক্যান্সার, যে ডক্টর রাজীব হাসান স্যার বললেন যে অনেক ধরনের এখানে ক্যান্সার, কত রকমের যে ক্যান্সার হয়। আমি যদি কিছু টাইপ বলি, ট্রিয়াস টাইপ, ফাইব্রোল্যামিনার টাইপ, কনভেনশনাল টাইপ, নিউট্রোফিলিক টাইপ, স্টেটোহ্যাপাটিক টাইপ, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মিউটেশন আলাদা, এবং পার্টিকুলার মিউটেশন যদি আপনি সম্পূর্ণভাবে করে পার্টিকুলার ভাবে ডায়াগনোস করে দিতে পারেন, পেশেন্ট গট এ বেটার কেমোথেরাপি অ্যাজ ওয়েল অ্যাজ ইমিউনোথেরাপি। আমি ডক্টর রাজীব আপনার কাছে একেবারে শেষের দিকে চলে আসি, যেটি ফাইনালি আমরা ভাবি যে যখন আর কোনো উপায় থাকে না তখন আমরা লিভার ট্রান্সপ্লান্টেশনের কথা ভাবি, এবং বাংলাদেশি লিভার ট্রান্সপ্লান্টেশনের একটি বড় ধরনের আমি বলবো যে উর্বর ক্ষেত্র হয়তো তৈরি হতে পারে, সে সম্ভাবনাময় একটি জায়গা। সেখানে কতখানি কাজ করছে এবং লিভার ট্রান্সপ্লান্টেশন লিভার ক্যান্সারের ক্ষেত্রে কতখানি জরুরি বা কখন আসলে প্রয়োজন? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। ট্রান্সপ্লান্টেশন ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এনিওয়ে, হেপাটোসেলুলার কার্সিনোমা বা ধরেন লিভারের এই যে টিউমার হলেই যে ট্রান্সপ্লান্ট করা যাবে বা লাগবে এমনটা না। প্রাইমারি যে লিভার টিউমার হয়, যে টিউমারটা তৈরি হয়েছে লিভারে, তার জন্য রিসেকশন আসলে সার্জারি আসলে মেইন ট্রিটমেন্ট। তবে যেখানে সিরোটিক লিভার আছে, মানে যেই লিভারটা অন্য কারণে অলরেডি ইনজুর্ড, লাইক ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি অর হোয়াট এভার, এই লিভারগুলোর ক্ষেত্রে আসলে ট্রান্সপ্লান্টেশন ইজ অ্যান অপশন। এটার একটা কারণ হচ্ছে যখন লিভারটা অলরেডি ডিজিজ, এই ডিজিজ পার্টটা তো গোটা লিভারটাই। তো আজ এখানে একটা টিউমার হয়েছে, কাল আরেক জায়গায় আরেকটা হবে, পরশু আরেক জায়গায়, লিভার অন দি থেরাপি। আজকে অ্যাবলেশন করেন তো কালকে থেরাপি লাগবে, তো পরশু দিন। এই কারণেই আসলে ট্রান্সপ্লান্টেশনের সম্ভাবনাটা উঠে আসছে। বাই ডিফল্ট যে কোনো ক্যান্সার একটা রিকারেন্সের চান্স থাকে, তো ট্রান্সপ্লান্ট করলেও যে রিকারেন্স হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। তো এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যারা সিরোসিস হয় তাদের কিন্তু ডিকম্পেনসেশন, লিভারটা একসময় ফেল করে যায়। তো এই যখন ফেল হয় তখন তার একটা পারফরমেন্স স্ট্যাটাস, মানে এই রোগীটা আসলে ট্রান্সপ্লান্টটা নিতে পারবে কিনা, ট্রান্সপ্লান্ট ইজ এ ভেরি বিগ সার্জারি, তো এই সার্জারিটা সে সইতে পারবে কিনা, এই পারফরমেন্স স্ট্যাটাস বলি আমরা। তো এগুলো যখন মেলে তখন হচ্ছে আমাদের একটা স্কোরিং বলি আমরা, মেল স্কোরিং বলি। এই মেল স্কোরিংটা হচ্ছে তার লিভার ফাংশনটা কতখানি আছে এবং এই ফাংশনে সে কত বছর বেঁচে থাকতে পারবে, এরকম একটা মর্টালিটি স্কোরিং করা হয়। এই মেল স্কোরিংয়ের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে যার মেল স্কোর কম কিন্তু তারও ধরেন হেপাটোসেলুলার কার্সিনোমা মানে লিভার ক্যান্সার ডেভেলপ করে গেছে, তাহলে তো সে ক্যান্সারের জন্য তার কিন্তু সার্ভাইভাল কমে আসতেছে। তাহলে এই জন্য যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়, আমরা মেলডে কিছু এক্সট্রা স্কোর অ্যাড করে এই পেশেন্টটাকে স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে ট্রান্সপ্লান্টের জন্য নির্ধারণ করা যায়। তো এই কারণে ট্রান্সপ্লান্ট ইজ অ্যান অপশন, বাট এটা ডিপেন্ড করে আসলে এক নম্বর হলো স্কোরিং, মেল স্কোরিং, এবং আরেকটা হচ্ছে মিলান ক্রাইটেরিয়া বলে, মানে এই ক্রাইটেরিয়াটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা ক্রাইটেরিয়া, এইটার উপরেই ডিপেন্ড করে যে আসলে ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট সে হবে কিনা। অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইজ আ ভ্যালিড অপশন ফর দিস পেশেন্টস।
আর ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আপনি জানেন যে ডিসিজ ডোনার আছে, যে মৃত মানে ব্রেন ডেড রোগী থেকে ট্রান্সপ্লান্ট করা যায়, নেওয়া ওর তার এনি রিলেটিভ এটাকে মানে ডোনেট করতে পারে। এবং বাংলাদেশের বর্তমান অর্গান অ্যাক্টে অল্ট্রুইস্টিক যারা ভলান্টিয়ার ডোনেট করতে পারে, যে যিনি ভলান্টারিলি উইদাউট এনি বেনিফিট ইমোশনাল ডোনার ইমোশনাল কারেক্ট এটা করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা সুবিধা, যে ডিসিজ ডোনার হলে তো তাকে একটা ওয়েটিং লিস্টে পড়ে যেতে হয়, কিন্তু যখন আমার রিলেটিভ বা আমার কোনো ওয়েল উইশার আমাকে ডোনেট করবে, ইট ক্যান বি পসিবল ইন দ্য নেক্সট ডে। সুতরাং ট্রান্সপ্লান্ট ইজ এ ভেরি ভ্যালিড অপশন ফর দি হেপাটোসেলুলার কার্সিনোমা, প্রোভাইডেড এটা ক্রাইটেরিয়া ফুলফিল করে। আচ্ছা, আমাদের দেশের এই মানে কতখানি আমরা আসলে এটা থেকে দূরে আছি? আমাদের তো এখন আসলে ম্যান পাওয়ার মোটামুটি তৈরি হচ্ছে, অনেকেই বিভিন্নভাবে বাইরে থেকে ট্রেনিং নিয়ে রেডি। এখন আসলে যে আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অলরেডি ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, আমরা প্রাইভেট সেক্টরে যারা আছি আমরা আসলে ওয়েট করছি যে সরকার কখন আমাদেরকে পারমিশন দিবে, অনুমোদন দিবেন। আমরা পারমিশন পেলে আমাদের প্রতিষ্ঠানে যেমন আমরা বলেছি যে আমরা হয়তো 1 মাস 2 মাসের মধ্যে শুরু করা দিতে যাবে। পারবো। So, এবং আমার মনে হয় একটু সহজ হয়েছে এবারে যে অ্যাক্ট অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাক্টের একটা ডোনেশনটা সহজ হয়েছে, কিন্তু এই যে সেন্টার অ্যাপ্রুভাল এগুলো এখনো শুরু হয়নি। তো কিছু তো কন্ট্রোল আসলে ট্রান্সপ্লান্টেশনের লাগবেই, সরকার সেদিক থেকে সজাগ আছেন। তবে আমাদের এত রুগী, এই সিরোটিক লিভারের এত রুগী, প্লাস হচ্ছে এই যে নীরব ঘাতকের এত রুগী, মানে এত হেপাটোসেলুলার কার্সিনোমা, আমাদের বুঝি আরেকটু প্রোঅ্যাক্টিভ হয়ে এই ক্ষেত্রটাকে ওপেন করা প্রয়োজন, যাতে সরকারি ট্রান্সপ্লান্টেশনের পাশাপাশি বেসরকারি উদ্যোগও যদি থাকে, তাহলে বোধ করি অনেক রুগী আসলে উপকার পাবে, জীবনগুলো বাঁচবে। ফরেন কারেন্সির কথা আমি বাদ দিলাম, সেটা না হয় কেউ অ্যাভেইল করতে পারেন, কিন্তু আমাদের আপামর জনতার জন্য আসলে এটাকে বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়ায় দেওয়া, কাজটাকে অ্যাভেইল করাটা খুবই জরুরি। সময় প্রয়োজন এখন। আমাদের লোকগুলোই আসলে মারা যাচ্ছে, সুতরাং তাদেরকে বাঁচানো আমাদেরই কাজ। একেবারেই যথেষ্ট। আমরা একেবারে শেষ পর্যায়ে নাতাশাকে দিয়ে শেষ করব 2-4টি কথা দিয়ে, যে লিভারের যত্নটি প্রতিদিন কেমন হওয়া উচিত, 3-4টি টিপস আপনার কাছে চাই। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্টে শুরু করব ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক ট্রেন্ডিং ফ্যাটি লিভার দিয়ে। ফ্যাটি লিভার প্রিভেন্ট করা খুব ইম্পর্ট্যান্ট, সেটা আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইল, এটা হলো সবার আগে আসবে। আর সাথে হলো স্বাস্থ্যকর খাদ্য। অ্যাক্টিভ লাইফস্টাইল, স্বাস্থ্যকর খাদ্য, আর অনেকক্ষণ বসে যাদের কাজ করতে হয় তাদেরকে আরো বেশি দিকে খেয়াল রাখাটা, ইমিউনাইজেশন না যদি, আর ভ্যাকসিনেশন তো অলরেডি আমাদের ন্যাশনাল প্রোগ্রামে হেপাটাইটিস বি এর আছে, সেটা 2005 থেকে চলছে কন্টিনিউয়াসলি। আর কারো যদি হেপাটাইটিস সি হয়ে থাকে, এখন ট্রিটমেন্ট অ্যাভেলেবল, এই ট্রিটমেন্টও নিতে পারে। এবং ট্রিটমেন্ট যদি কেউ থাকে তাহলে সেটা মনিটরিং করা এবং আর রেগুলার ফলো আপ। যারা হাই রিস্ক পেশেন্ট তাদের অবশ্যই বলবো রেগুলার ফলো আপ, জাস্ট বছরে 2 বার আল্ট্রাসাউন্ড, দ্যাটই এনাফ হয় হলো লিভারকে প্রোটেকশন রাখা। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাতাশা, ডাক্তার রাজীব, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার মনির, ডাক্তার আনিস এবং ডাক্তার নাতাশা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম যে লিভার টিউমার একটি নীরব ঘাতক, এই বিষয়টি নিয়ে, এবং একই সঙ্গে সেটি কিন্তু খুব ভালোভাবে এটি উঠে আসলো যে আসলে যদি আমরা একটু সচেতন থাকি, আমরা যদি একটু রেগুলার চেক আপের মধ্যে থাকি এবং কিছু জিনিস যদি আমরা মেনটেন করি, বিশেষ করে ভ্যাকসিনেশন, হেপাটাইটিস বি এবং সি যারা আসলে আক্রান্ত, তারা যদি নিয়মিত একটি মনিটরিংয়ের মধ্যে থাকেন এবং একই সঙ্গে আমরা অ্যাক্টিভ লাইফ লিড করা বা জীবন শরীর চর্চা এবং খাবারের মধ্যে স্বাস্থ্যকর বা সুস্থ খাবার যেগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা গ্রহণ করি এবং স্বাভাবিক জীবনযাপন করি, তাহলে হয়তো এই ধরনের আশঙ্কা থেকে আমরা অনেকটাই ভালো থাকতে পারি। এবং যদি টিউমার কারো হয়েই থাকে তাহলে আর দেরি নয়, একেবারে যত দ্রুততম সময়ে সেটি চিকিৎসা করা যায়, তাহলে সেটি কিন্তু আপনাকে স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে আনতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।